আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জ্বালানি সাশ্রয় অফিস 9টা থেকে 4টা, 6টায় মার্কেট বন্ধ। চট্টগ্রামের ট্যাঙ্কারে 37,000 লিটার ডিজেল মজুদ, জব্দ করেছে প্রশাসন। এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে আরো 1 লাখ টন তেল। হামের উপসর্গ নিয়ে 4 জেলায় 4 শিশুর মৃত্যু। মধ্যপ্রাচ্যে সংকট, শাহ আমানতে 34 দিনে 239 ফ্লাইট বাতিল। বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া। জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল, মাহফুজ আলম। চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। সাংবাদিককে হাত করা পরানো সেই এসিল্যান্ডকে বদলি। সেন্ট মার্টিনের আকাশে মিয়ানমারের ড্রোন, বাড়ছে উদ্বেগ। গৃহযুদ্ধের সূচনাকারী মিন অং লাই হচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অটুট রয়ে গেছে, হাজার হাজার ড্রোন, মার্কিন গোয়েন্দা তথ্য। স্কুল কলেজ ধ্বংস, গাজায় সাগর তীরে বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বর্তমানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস চালু থাকে। এছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাত 9:15টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠক শুরু হয়। রাত প্রায় 11:15 পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাঙ্কারে মজুদ 37,000 লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড। বৃহস্পতিবার বিকেলে ওটি কুরবান আলী শাহ নামে ট্যাঙ্কারে এ অভিযান পরিচালনা করা হয়। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ জ্বালানি মজুদ ও সরবরাহ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হরমুজ প্রণালীর জটিলতা এড়িয়ে এবার বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে বাংলাদেশ। লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সাগরপথে সরাসরি দেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাঙ্কারটি আগামী 20 এপ্রিল লোড করার কথা রয়েছে। দেশের 4 জেলায় হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ময়মনসিংহ এসব ঘটনা ঘটে। কুষ্টিয়ায় হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত 8 মাস বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চাঁপাইনবাবগঞ্জে 2.5 বছরের এক শিশুর মৃত্যু হলে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 7 জনে। ময়মনসিংহ ও টাঙ্গাইলেও হামে আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই নিয়মিত টিকা নেয়নি। পরিস্থিতি মোকাবেলায় সরকার রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে, যেখানে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা টিকা পাবে। মধ্যপ্রাচ্যে চলমান সংকট তীব্রতর হওয়ায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। গত 28 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত মাত্র 34 দিনে এই বিমানবন্দর থেকে বাতিল করতে হয়েছে 239টি আন্তর্জাতিক ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 100-এর উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী আর দেশি মুরগির দরও চড়া, তবে কিছুটা নাগালে ব্রয়লারের দাম। শুক্রবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এ তথ্য। মূলত রোজার ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার, তবে তা আর সপ্তাহখানেকের বেশি টেকেনি। ফের চড়তে শুরু করেছে দাম। প্রায় সব রকম সবজিতেই কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থানকে 1971 সালের মুক্তিযুদ্ধ বা দেশের অন্য কোনো গণ আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মনে করেন
আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ একথা বলেন। ফেসবুক পোস্টে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল, তেমনি এটিকে দেশের অন্য অভ্যুত্থান বা গণ আন্দোলনের সঙ্গে একইভাবে দেখা ঠিক নয়। চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঘূর্ণিঝড়ের সঙ্গে তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রিতে উঠতে পারে। সংস্থাটি বলছে, চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে দেশে বিক্ষিপ্তভাবে 5 থেকে 7 দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টি সহ অন্তত 3 দিন তীব্র কালবৈশাখী সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে 2 সাংবাদিকের হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় এসিল্যান্ড ফয়সাল আল নূরকে বদলি করা হয়েছে। তাকে সহকারী কমিশনার থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদায়ন নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টি অবগত করতে অনুলিপি প্রেরণ করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উঠতে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় 1 ঘন্টা ধরে লাল সবুজ রঙের 2টি ড্রোন উঠতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণের উদ্দেশ্যে মিয়ানমার থেকে ড্রোনগুলো উড়ানো হয়ে থাকতে পারে। প্রেসিডেন্ট পদে বসার জন্য এরই মধ্যে মিন অং লাই সেনাপ্রধানের পদ ছেড়েছেন। বিশ্লেষকদের মতে এটি শুধু নামমাত্র বেসামরিক রূপান্তর। নতুন সংসদ ও সরকারের অধিকাংশ সদস্যই অনুগত হওয়ায় ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তার হাতেই থাকছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জেনারেল মিন অং লাই এবার আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। দেশটিতে সাম্প্রতিক গৃহযুদ্ধের সূচনাকারী হিসেবেও তিনি পরিচিত। এ জেনারেলকে আজ নবনির্বাচিত সংসদ মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার কথা রয়েছে। খবর বিবিসি। 1 মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা বর্ষণ সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রাগারে রয়েছে হাজার হাজার ড্রোন। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাত দিয়ে 3টি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন। একটি সূত্র সিএনএনকে বলেছে, ইরানের এখনো সমগ্র অঞ্চল জুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা আছে। গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে। প্রায় 2.5 বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। হামলার মুখে সব ধরনের স্কুল কলেজের স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। তবে এমন পরিস্থিতিতেও গাজায় শিক্ষা ব্যবস্থা ধসে পড়েনি। তার নজির মিলল এবার সাগর তীরে বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে গাজার শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। ইসরায়েল গাজার শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়ার পর এই দৃশ্য সবার মনে গভীর ছাপ ফেলেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।